হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই বাড়িতেই আছো। তাই বাড়িতে যেমন আছো, বাড়িতে থাকার পাশাপাশি তোমাদের কিন্তু একটু পড়াশুনো করতে হবে, কারণ আমাদের স্কুল খোলার পর কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হতে পারে। তাই এই মুহূর্তে তোমাদের তোমাদের সিলেবাসটা শেষ করা এবং তোমাদের এই পড়াটা চালিয়ে যাওয়াটাও তোমাদের দরকার। তাই আমি আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আজকে তোমাদের একটা ক্লাস করাবো, অল্প সময় ক্লাস করাবো, মনোযোগ দিয়ে শুনবে। যেটা তোমাদের সিভিক্স, তোমরা তো ক্লাস 8-এ পড়ো, তাই সিভিক্সের চ্যাপ্টার 4 নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। স্কুল থেকে বইটা যদি তোমাদের কাছে থাকে, তোমরা বইটা পাশে রাখবে। দেখো, আমি গত ক্লাসগুলোতে এই সিভিক্স চ্যাপ্টারগুলো, বাকি 3টা চ্যাপ্টার তোমাদের শেষ করে দিয়েছি। আজকে আমি 4 নম্বর চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। 4 নম্বর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার এর বিষয়টা এবং সেই চ্যাপ্টারটা আমার মনে হয় তোমাদের পরিচিত এবং তোমরা জানবে, সেই বিষয়টা তোমাদের জানা। কারণ এই চ্যাপ্টারের মেন বিষয়টাই হলো আন্ডারস্ট্যান্ডিং লস, অর্থাৎ আইন সম্পর্কে ধারণা। দেখো, তোমরা তো ক্লাস 8-এ পড়ো, নিশ্চয়ই আইন সম্পর্কে তোমরা কিছু হলেও শুনেছ, কিছু হলেও জানো, অনেকেই জানো। আমরা প্রথম চ্যাপ্টার তোমাদের যে সময় পড়িয়েছিলাম, তোমাদের আলোচনা করেছিলাম যে আমাদের সংবিধান সম্পর্কে। যে সংবিধান হলো কিছু নিয়ম নীতি এবং আইন সম্পর্কিত একটা দলিল। সেই আইন বিষয়টাই আজকে আমরা বিষয়টা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আইন কি সেটা আমাদের আগে জানা দরকার। তারপর আমরা আইনসভা নিয়ে আলোচনা করব, আরো বিষয় নিয়ে আলোচনা, কিভাবে আইন তৈরি হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আইন হলো কিছু নিয়ম নীতি যা আমাদের মান্য করতে হয়। কেন মান্য করি? এবং আইন ভঙ্গ করলে শাস্তিও পেতে হয়। সেই শাস্তির ভয়ে আমরা আইনকে মান্য করি, এবং পাশাপাশি আমাদের আইন মান্য করাটা খুবই দরকার। কারণ আইন যদি আমরা মান্য না করি, তাহলে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এবং আমাদের মানব জীবন একটা সমস্যার সম্মুখীন হবে। তাই আমাদের আইনটা আমাদের মানা দরকার, এবং আইন ভঙ্গ করলে আমাদের শাস্তি পেতে হয়, সেই বিষয়টা আমাদের জানতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি অপরাধ করেন, সমান সেই অপরাধের জন্য তাকে শাস্তি, ওই ব্যক্তিকে সমান শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তির প্রতি বিশেষ কোনো শাস্তি দেওয়া যাবে না, সমান অপরাধে সমান শাস্তি। যাই হোক, সেই বিষয়টা তো আমরা জানবই। তাহলে প্রথমে আমরা আইনসভার কাজ কি। আইনসভা অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জন্য বা আমাদের রাষ্ট্রের জন্য, মানুষের জন্য আইন তৈরি হয়, যারা আইন তৈরি করেন, সেই সভাটাকে বলা হয় আইনসভা। ওনাদের কাজ হলো আইনকে রক্ষণাবেক্ষণ করা এবং আইন, আমাদের প্রয়োজন মতো আইনটাকে আমাদের কাছে দেওয়া। ঠিক আছে? তো আইনসভার কাজটা আমরা আলোচনা করব। তার পাশাপাশি আইনের শাসন। দেখো, আমরা জানি যে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাই গণতান্ত্রিক রাষ্ট্রের 3টা বিষয় কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্ব। প্রথম হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ একত্রিতভাবে কাজ করে, কিন্তু প্রত্যেকটা আইনসভার কাজ, বিচার বিভাগের কাজ এবং শাসন বিভাগের কাজ পৃথক। কিন্তু একটা বিভাগ আরেকটা বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, এবং একটা বিভাগ আরেকটা কাজের বিষয়ে কোনো আলোচনা করবে না। ঠিক আছে? তাহলে এই যে আমাদের গণতন্ত্রের আইনসভা, আইনের শাসন যাকে আমরা বলি, সেই ক্ষেত্রে আইনসভার ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে। ঠিক আছে? তাই আইনের শাসন প্রতিষ্ঠা করাটা
আইনটাকে প্রতিষ্ঠিত করা এবং প্রত্যেকের জন্য আইনটাকে তৈরি করা এবং প্রত্যেকের কল্যাণের স্বার্থে আইনের শাসন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা মনে করতে পারি। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন অর্থাৎ আমরা যদি সংবিধান সংশোধন বা যদি সংযোজন সেই বিষয়টা নিয়ে একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখব যে ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে 1934 1934 সালে ভারতের জাতীয় কংগ্রেস একটা দাবি এনেছিল যে ভারতের জন্য একটা কনস্টিটিউশন তৈরি করা দরকার এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে প্রথমে, তারপর ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি করবে, এটা ভারতের জন্য একটা সংবিধান তৈরি হবে। দেখো, আমরা সবাই জানি যে আমাদের ভারত দীর্ঘ বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং ভারত দীর্ঘ বছর ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছিল। সেই জন্য ভারত রাষ্ট্রকে কিভাবে তার রাষ্ট্র, কিভাবে দেশ, কিভাবে তার জনগণ, কিভাবে প্রশাসন পরিচালিত হবে, তার জন্য কি দরকার, একটা সংবিধান দরকার। আমরা যে আজকে আইন নিয়ে আলোচনা করলাম, সেই আইনটাও কিন্তু সংবিধান দ্বারা গ্রহণযোগ্য এবং সংবিধান লিপিবদ্ধ আছে। এই জন্যই আমরা আইনটাকে সম্মান করি এবং আইনটাকে আমরা মান্য করি। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভূমিকাটা সংবিধান তৈরির ক্ষেত্রে অনেকটাই ছিল, মানে তার ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ সেই মুহূর্তে সংবিধান আমাদের দেশটার জন্য কিরকমভাবে আইন তৈরি হবে, কিরকমভাবে শাসন কার্য পরিচালিত হবে, কিরকমভাবে বিচার কার্য পরিচালিত হবে, সমস্ত বিষয় ছিল আমাদের ভারতবর্ষের জন্য একটা অচেনা। তাই এই অচেনাটাকে কিভাবে নতুন পথ দেখানো যায়, কিভাবে তাকে নতুনভাবে সাজানো যায়, সেই বিষয়ের জন্যই কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে প্রতিষ্ঠা এবং তৈরি করার একটা প্রস্তাব রেখেছিল জাতীয় কংগ্রেস, যার ফল হিসেবে আমরা আজকের সংবিধান পড়ি এবং সংবিধান আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। অনেকে মনে করেন, আরেকটা টপিকস আমি আলোচনা করি, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ সবাই সমান, আইনের চোখে সবাই সমান। সেই বিষয়টা আমরা যদি আলোচনা করি, বা আরেকটা বিষয় আছে রুল অফ ল। ঠিক আছে, রুল অফ ল আমরা ফ্রান্স রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লবের একটা ধারণা থেকে এই রুল অফ ল, আমরা ওই বিষয়টা আলোচনা করবো, ইকুয়ালিটি বিফোর লটা আলোচনা করব। রুল অফ ল ফরাসি বিপ্লবের একটা ধারণা থেকে এই বিষয়টাকে সংগ্রহীত হয়েছে এবং এই ব্রিটিশরা এটা দাবি করত তারা আমাদের ভারতবর্ষের জন্য রুল অফ ল, মানে আইনের যে নীতি নির্দেশিকা কি হবে, এটা ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের জন্য কি করেছে, তৈরি করেছিল এবং সাজিয়েছিল। এটা ব্রিটিশরা মনে করে, এটা ব্রিটিশদের ধারণা যে আমাদের ভারতবর্ষের নিয়ম নীতি, আইন, সমস্ত বিষয় ব্রিটিশ দ্বারা তৈরি করা, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা সাজানো। কিন্তু দেখো, আমাদের ভারতবর্ষটাকে ব্রিটিশ শাসন করেছিল এবং ভারতটাকে ব্রিটিশ কি করেছিল, এটা ঠিক যে ব্রিটিশরা ভারতের শাসন কার্য পরিচালনা করার মুহূর্তে ভারতের শাসন কার্যের মধ্যে এবং ব্রিটিশরা যা পরিচালনা করেছিল ওই সময় কিন্তু একটা আইন বিভাগ কাজ করত। ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমরা মনে করি, যদি ব্রিটিশ শাসনের আগ মুহূর্তে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ছিল, যেখানে ধর্মভিত্তিক ছিল, যেখানে মানুষে ভেদাভেদ ছিল, যেখানে আইনের কোনো মান্যতা ছিল না,
যেখানে মানুষকে কোন আইনের জন্য কোন শাস্তি বিচার হবে কোনো কিছুই ছিল না। কিন্তু তারপরে মুহূর্তে আমাদের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হয়, ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়, ব্রিটিশরা আমাদের শাসন করে। সেই মুহূর্তে ব্রিটিশরা আমাদের জন্য একটা আইন তৈরি করেছিল, কিন্তু সেই আইনটাও কিন্তু আমাদের জন্য পারফেক্ট ছিল না, যা ভারতীয় এবং অনেক রাষ্ট্রবিজ্ঞানী এবং অনেক সমাজবিজ্ঞানীরা এটা মনে করেন যে আমাদের ভারতের জন্য যে নিয়ম নীতি তৈরি হয়েছিল, ব্রিটিশরা করেছিল, এটা আমাদের ভারতের জন্য এবং ভারতবাসীর জন্য এটা উপযুক্ত ছিল না। যেই জন্য আমাদের কি প্রয়োজন ছিল, রুল অফ লটাকে প্রতিষ্ঠা করতে হবে, যার জন্য আমাদের ভারতের সংবিধান আইন বিভাগ এবং আইনসভাকে প্রতিষ্ঠিত করেছে এবং আইনসভাকে সেই ক্ষমতাটাও প্রদান করা হয়েছে। আমরা যদি আলোচনা করি যে ওই যে বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজটা ছিল সেটাই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তার নতুন সংবিধান তৈরি করবে, কিন্তু আরেকটা ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল। দেখো আমাদের সংবিধান তৈরি করে যে নিয়ম নীতিটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবে, গঠন করবে, এবং আমাদের কোন ধর্মে থেকে কতজন প্রতিনিধি আসবে, কোন কমিউনিটি থেকে কতজন প্রতিনিধি আসবে, এবং কোন মানে জাতি থেকে কোন প্রতিনিধিরা আসবে, এটা কিন্তু ওইখানে সেট ছিল। কারণ কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা মনে করেছিল, যদি আমরা হিন্দুদের দ্বারা আমাদের সংবিধানটা তৈরি করব, এখানে কি হবে, হিন্দুরা তাদের প্রয়োজন মতো এবং তাদের সুবিধা মতো কিন্তু আইনগুলোকে এখানে সেট করবে, অর্থাৎ সেই মতোই কিন্তু তারা তাদের সুবিধা মতো এই সংবিধানটাকে তৈরি করবে এবং সাজাবে। এই জন্য বলেছিল যে না, এখানে শুধু হিন্দু নয়, মুসলমান নয়, এখানে খ্রিস্টান নয়, সমস্ত ধর্ম বর্ণের জাতির মানুষরা এখানে থাকবে এবং সমস্তরা একত্রিতভাবে একটা সংবিধান তৈরি করবে, যা আমাদের সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণের জন্য গ্রহণযোগ্য হবে। এই ক্ষেত্রে একটা বিষয় ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল সেই বিষয়। ধরো আমরা আইন আমাদের জন্য তৈরি হয়ে গেল, আমাদের কাছে আইন অ্যাভেলেবেল আছে, আমাদের জন্য আইন সমস্ত কিছুর জন্য সেট করে, কিন্তু যদি আমাদের কোনো বিষয় নতুন প্রয়োজন হয়, কোনো আইনকে সংশোধন করতে হয়, পরিবর্তন করতে হয়, কোনো আইনকে বাদ দিতে হয়, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো অপশন থাকবে না। এই জন্য এই সংবিধানের মধ্যে একটা বিষয় ছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কথার অর্থ হলো যেখানে সংশোধনী করা যাবে, ঠিক আছে, যেখানে কিছুটা পরিবর্তন করা যাবে, সেই বিষয়টা সংশোধন করা। যেমন প্রথম ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপরে এখন আসবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল একটা যার সংঘ যেটা কনস্টিটিউশনটাকে ফ্রেম করবে, আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল অর্থাৎ পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করা, ঠিক আছে, অর্থাৎ নতুন কোনো আইনকে তৈরি হবে কিনা, নতুন কোনো আইন প্রয়োজন আছে কিনা এখানে দেখা হবে, কোনো বর্তমানে এরকম আইন আছে এটাকে পরিবর্তন অর্থাৎ কিছুটা চেঞ্জ করতে হবে, এটাও করা হবে, এবং যে সমস্ত আইন আমাদের জন্য প্রয়োজন নয় সেই বিষয়টাকে এখান থেকে বাদ দেওয়া হবে। সেই জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এখানে কাজ করবে, এরকমভাবে কিন্তু আইনটাকে পরিবর্তন করা হবে। যাই হোক, আমরা সেই বিষয়টা আলোচনা করব, এবং ইকুয়ালিটি বিফোর ল সেই বিষয়টাও কিন্তু ছিল সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বললাম, অর্থাৎ কাস্ট, রিজিয়ন, জেন্ডার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ প্রত্যেকের জন্যই সমান এবং প্রত্যেকেই আইনের চোখে সমান অধিকার, সমান শাস্তি পাবে। এখন কোনো একটা বর্ণ, কোনো একটা ধর্মের জন্য স্পেশাল কোনো আইন থাকবে না, কোনো একটা জাতি, কোনো একটা জেন্ডার, কোনো একটা বর্ণের জন্য কোনো স্পেশালিটি এখানে থাকবে না, প্রত্যেকে থাকবে আইনের চোখে সমান। তাহলে আমরা ওই বিষয়টা আজকে এই আলোচনা থেকে বা এই ক্লাস থেকে জানলাম যে দেখো আমাদের যে আইন সম্পর্কিত ধারণা, যে আইনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কীরকমভাবে আইন তৈরি হয়, এবং আইনটা কোথায় লিপিবদ্ধ থাকে, আইন লিপিবদ্ধ থাকে সংবিধানের মধ্যে। যে সংবিধান আমাদের আইনটাকে আমাদের বাস্তব রূপ দান করার ক্ষেত্রে একটা হাতিয়ার হিসেবে কাজ করে। তার পাশাপাশি কি আছে, আইনের শাসন, গণতন্ত্রের মূল মন্ত্র, অর্থাৎ গণতন্ত্রটাকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে তিনটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা আলোচনা। প্রথম ছিল কি ছিল, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো এই আইন বিভাগ যদি এখানে ভালোভাবে কাজ না করে, আইন বিভাগ যদি এখানে উপস্থিত না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্রের যে মূল মন্ত্রটা কাজ করবে না।
তার পাশাপাশি ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা বললাম যে একটা কমিটি গঠন করার কথা। জাতীয় কংগ্রেস বলেছিল 1934 খ্রিস্টাব্দে একটা প্রস্তাব এনেছিল ভারতের সংবিধানটাকে তৈরি করার জন্য একটা কমিটি তৈরি করা, যেখানে জাতি, বর্ণ, ধর্ম ভিত্তিক সবাই যাতে এখানে অ্যাভেলেবেল থাকে এবং সবাই যাতে একত্রিতভাবে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে একটা ভারতের জন্য একটা সুষ্ঠু সুন্দর একটা সংবিধান, সুষ্ঠু সুন্দর আইন এবং সুষ্ঠু সুন্দর বিচার ব্যবস্থা যাতে গড়ে তোলা যায়। তারপর ছিল রুল অফ ল। অনেক বলেছিলেন যে রুল অফ ল যদি আমরা আলোচনা করি, যে আগে আমাদের ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করার আগে আমাদের আদিম সাম্যবাদী সমাজ, প্রাচীন সাম্যবাদী সমাজ, এরকম অনেকটা স্টেজ ছিল, 5টা স্টেজ ছিল। ওই সময় কিন্তু কি ছিল, জাতিভিত্তিক, ধর্মভিত্তিক, বর্ণভিত্তিক কি ছিল, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। এবং ব্রিটিশ শাসন আসার পরেও ব্রিটিশরা কিছুটা পরিবর্তন করলেও ভারতীয়রা কিন্তু এটা মানতে নারাজ। ভারতীয়রা এটা বলেছে যে আমাদের ভারতবর্ষে সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার পর এবং সংবিধানে আইন বিভাগ থাকার, আইনসভা থাকার পরবর্তী সময় কিন্তু আমাদের ভারতবর্ষে রুল অফ ল প্রতিষ্ঠিত হয়। যদি এই ধারণা কোথা থেকে আসে, ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লবের ধারণা থেকে এই রুল অফ লটা আমাদের কাছে আসে এবং আমরা জানতে পারি। তারপরে আমরা জানলাম যে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের যুগে সবাই সমান। এইসব বিষয় ছিল আমাদের একদম ইম্পর্টেন্ট এবং মূল বিষয়। এবং আরেকটা বিষয় ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো আমরা জানো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, পরিবর্তন করা, সংশোধন করা। আইনটা আমাদের জন্য তো তৈরি হয়েছিল সেই সময়, সেই আইনটা তো আমাদের বর্তমান যুগে আমরা ব্যবহার করতে পারবো না, হয়তো অনেক কিছু পরিবর্তন দরকার লাগতে পারে, নতুন কিছুরও প্রয়োজন হতে পারে। এই জন্য কি করা হয়, সংশোধনের ব্যবস্থা রাখা হয়। নতুন পুরানটাকে একটু চেঞ্জ করা, পুরানগুলো একটু চেঞ্জ করা এবং যদি প্রয়োজন না হয় তাকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, এই বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আইন সম্পর্কিত ধারণা আমাদের কাছে কিন্তু একটা স্পষ্ট হয়ে যায়। ধরো যদি আরেকটা বিষয় আমরা আলোচনা করি, যে বিষয়টা যে কিভাবে নতুন আইন তৈরি হবে। নতুন আইন তৈরি করতে হলে আমরা প্রথমেই পড়েছিলাম যে আমাদের পার্লামেন্ট সম্পর্কে। দেখো আমাদের পার্লামেন্ট কয়টা ভাগ, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পার্লামেন্টের 2টা ভাগ, একটা হলো উচ্চকক্ষ, একটা হলো নিম্নকক্ষ। তো পার্লামেন্টের 2টা কক্ষ আছে, যাকে বলা হয় লোকসভা এবং রাজ্যসভা। এই পার্লামেন্ট আইন তৈরির ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা রাখে। কোনো নতুন আইন তৈরি, পুরানো আইনকে পরিবর্তন, কোনো আইনে পরিমার্জন, কোনো আইনকে বাদ দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে পার্লামেন্টের কাছে বিষয়টাকে উত্থাপন করতে হয় এবং পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের ভিত্তিতেই কিন্তু আমাদের জন্য কি হয়, আইনের তৈরি হয়। নতুন আইন তৈরি, পরিবর্তন, পরিমার্জন এবং কোনো আইনকে বাদ দেওয়া, এই বিষয়টা আমাদের পার্লামেন্টের অধিকারের মধ্যে পড়ে। তারপর একটা বিষয় থাকে ডিমান্ড ফ্রম সোসাইটিস, অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো নতুন বিষয় আমাদের সোসাইটির থেকে একটা ডিমান্ড করা হয়, মানে দাবি করা হয়, ওই বিষয়টা আমাদের জন্য করা দরকার, এই বিষয়টা আমাদের জন্য প্রয়োজনীয়। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কি করে, নতুন বিষয়ে, নতুন আইন তৈরিতে এবং নতুন বিষয়টাকে কোনো একটা ঘটনা বা কোনো একটা দেখা গেল যে এই বিষয়টা আমাদের জন্য ক্ষতিকারক, এই আইনটা, এটা আমাদের জন্য অপ্রয়োজনীয়, সেই সমস্ত বিষয়ে আমাদের নতুন আইন তৈরি করতেও আমাদের পার্লামেন্টকে সাহায্য করে বা আমাদের আইনসভাকে সাহায্য করে। এবং এই সমস্ত বিষয় আমাদের আইনসভাকে অনেকগুলো বিষয়কে পরিবর্তন এবং অনেকগুলো বিষয়কে বাদ দেওয়ার ক্ষেত্রেও সাহায্য করে। আমি একদম ক্ষুদ্র আলোচনার মধ্যে দিয়ে তোমাদের আজকে আইন সম্পর্কিত ধারণা আলোচনা করলাম। বিদ্যালয় বা স্কুল খুললে তোমাদের ক্লাসে আমরা আরও বিশাল এবং আরও গভীরভাবে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তোমাদের বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে, বিভিন্ন ছবির মধ্যে দিয়ে তোমাদের অনেক বিষয়টা আমরা তোমাদের বোঝাতে পারবো। যাই হোক, এই বিষয়টা তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলাবে এবং সেই বিষয়টা কিন্তু তোমরা পড়বে, যাতে তোমাদের পরীক্ষাতে সেই পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। আমি এই বলি আজকের আমাদের এখানে ক্লাসটা বা আজকে আমাদের ক্লাসটা